Warning, this video is not suitable for all ages. Viewer discretion is advised. মায়ের ডাক শুনে আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা করে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। সোজা চলে গেলাম আমার বেস্ট ফ্রেন্ড হাদিবদের বাসায়। হাদি তো আমার সাথে জার্নালিজম নিয়ে পড়ছে। আমাদের আরেকজন বেস্ট ফ্রেন্ড আছে, নাম রাহা। রাহা একটু আগে কল করে বলেছে ও ভার্সিটিতে পৌঁছে গেছে। আমি হাদিবকে নেওয়ার জন্য ওর বাসায় এসেছি। কলিং বেল চাপতেই হাদিদের আম্মু দরজা খুলে আমাকে দেখে একগাল হেসে বলল, ইসমা আয় মা, দেখ তো কতক্ষণ ধরে হাদিদকে ডাকছি, এখন উঠছে না ঘুম থেকে, এখন তুই পারবি ওকে জাগাতে। আমি হেসে বললাম, ঠিক আছে আন্টি, আমি দেখছি। এই বলে বাসায় ঢুকে হাদিদকে কল দিলাম আন্টির সামনে। হাদিদ ঘুম ঘুম চোখে কল উঠে বলল, হ্যাঁ ইসমা, আমি পথে আছি, 5 মিনিটের মাঝে আসছি। আমি বললাম, হারামি, আমি তোর বাসায়, আর তুই এখন কম্বলের নিচ থেকে ফোন উঠিয়ে বলতেছিস তুই পথে আছিস? আন্টিও হেসে দিল তার ছেলের এমন ডাহা মিথ্যা কথা শুনে। হাদিদ লাফ দিয়ে উঠে বলল, তুই আমার বাসায় চলে এসেছিস, আগে বলবি না? তুই 2 মিনিট ওয়েট কর, আমি 10 মিনিটে ফ্রেশ হয়ে আসছি। আমি হাসতে হাসতে সোফায় বসে ফেসবুকিং করতে লাগলাম। একটু পর হাদিদ রেডি হয়ে তার রুম থেকে বের হয়ে বলল, তাড়াতাড়ি চল, তোর জন্য প্রতিদিন দেরি হয়। আমি একটু রাগান্বিত ভঙ্গিতে বললাম, আর একটা কথা বললে তোর মুখ ভেঙে দেবো আমি। ঘুমিয়ে ঘুমিয়ে বলা হয় আমি পথে আছি? আমার মনে হয় সাংবাদিক না হয়ে আমি পুলিশ হলে ভালো হতো, থানায় নিয়ে তোর ডিম থেরাপি দিতে পারতাম। হাদিদ বলল, তুই আমার ডিম থেরাপি দিতে আইলে আমি মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষতাম। আমি বললাম, তুই কি করতি? হাদিদ বলল, আমি দৌড় দিতাম খিচ্চা। এবার আমি হেসে দিলাম। আন্টি বলল, তোরা কি এখন দাঁড়িয়ে ঝগড়া করবি নাকি ভার্সিটি যাবি? তোদের আজকে কি একটা প্র্যাকটিক্যাল এক্সাম? আমরা দুজনেই তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম বাসা থেকে। ভার্সিটি গিয়ে দেখি রাহা আমাদের জন্য অপেক্ষা করছে ক্যান্টিনে। আমরা এগিয়ে যেতেই ডজনখানেক কথা শুনিয়ে দিল দেরি করার জন্য। আমরা চুপচাপ দাঁড়িয়ে ওর কথা শুনে শেষে বললাম, তোর বয়ান শুনে আমার হাসি চলে আসছে দোস্ত, অনুমতি দিলে একটু হাসবো। রাহা আরও রেগে গিয়ে বলল, ধুর, তোদের সাথে আর কথাই বলবো না, সবসময় ফাজলামো। হাদিব বলল, আচ্ছা এখন তাড়াতাড়ি চল, স্যার আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে, কে একটা প্র্যাকটিক্যালের কথা বলেছিল গতকাল। রাহা বলল, স্যার কখন চলে গেছে আমাকে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিয়ে, এই জন্যই তো তোদের উপর রাগ হচ্ছে অনেক। পরীক্ষা জানা সত্ত্বেও কেউ তো দেরি করে আসে নাকি? স্যার তো আমাদের আব্বা না যে আমাদের জন্য সারাদিন অপেক্ষা করবে। আমি আর হাদিব দুজনেই মন খারাপ করে একটা টেবিলে বসে পড়লাম। রাহা এসে বলল, হয়েছে, এখন প্যাচার মতো মুখ করে বসে থাকলে হবে না। স্যার বলেছে আমাদের 3 জনকে এমন একটা নিউজ কভার করে আনতে হবে যাতে সে বুঝতে পারে আমরা জার্নালিজমের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এটা শুনে আমার খুশি হলেও পরে ভাবতে লাগলাম, এমন কি নিউজ কভার করব যাতে স্যার ইমপ্রেস হয়ে যাবে। ভাবতে ভাবতে রাহা বলল, আমি একটা নিউজ জানি। কয়েক বছর আগে জঙ্গলের ধারে রাস্তায় একটা নগ্ন মহিলাকে আধমরা অবস্থায় পাওয়া গিয়েছিল। মহিলাটার নাম ছিল শিফানা। ডাক্তাররা যখন তার চিকিৎসা করছিল তখন তার ভয়ঙ্কর আক্রমণে একজন ডাক্তার এবং নার্স মারা গিয়েছিল। সে স্বাভাবিক ছিল না, একদম হিংস্র পশুর মতো ছিল আচরণ। তাকে মেন্টাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে এখনো। এটা দুনিয়া থেকে সম্পূর্ণভাবে গোপন করা হয়েছে। ওই মেন্টাল হসপিটালে আমার দুঃসম্পর্কের এক চাচা চাকরি করে। আমি তার কাছ থেকে শুনেছিলাম এই ঘটনা। এখন আমরা যদি শিফানা নামের ওই হিংস্র মহিলার জবাববন্দি নিয়ে এটা নিউজ কভার করতে পারি, তাহলে এটা নিশ্চয়ই স্যারকে ইমপ্রেস করবে। রাহার কথা শুনে আমরাও রাজি হয়ে যাই। সত্যি, যদি কোনোভাবে শিফানা নামের ওই মহিলার জবানবন্দি নিতে পারি, তাহলে এটা হবে আমাদের জন্য সবচেয়ে বেস্ট নিউজ কভার। আমরা ঠিক করলাম আগামীকাল সেই মেন্টাল হসপিটালের উদ্দেশ্যে রওনা হব। হসপিটালটা শহর থেকে অনেক দূরে একটা শুনশান গ্রামে অবস্থিত। সেই গ্রামের নাম সৈয়দপুর। বাসে করে খুব সহজেই সেখানে যাওয়া যায়। তাই আমরা আগামীকাল সৈয়দপুরে যাওয়ার জন্য 3টা টিকিট কেটে নিলাম। রাহা বলল, এই নিউজটা কভার করা আমাদের জন্য মোটেও সহজ হবে না, যেহেতু তারা শিফানাকে দুনিয়া থেকে আড়াল করে রেখেছে, তাই আমাদেরকেও দেখা করতে দিবে না। আমি বললাম, তাহলে তো এটা অনেক রিস্ক হয়ে যাবে আমাদের জন্য। হাদিদ বলল, আর এসব রিস্ক না নিলে সাংবাদিক হওয়া যায় না। আর দেখ না, আমি ডায়রিয়া হওয়া সত্ত্বেও এখানে বসে বসে কয়েকবার গ্যাস বিস্ফোরণ করলাম, তোরা কেউ বুঝতে পারলি না? ডায়রিয়া অবস্থায় গ্যাস বিস্ফোরণ করাচ্ছে বড় রিস্ক আর কি হতে পারে? রাহা বলল, খচ্চর, যা এখান থেকে, মুখে কিছু আটকায় না তোর? আমি বললাম, ওর মুখে আটকাবে কেমনে? ও তো প্রতিদিন কোলগেট দিয়ে দাঁত ব্রাশ করে, তাই যা খুশি তাই বলে দেয় হারামজাদা। 2টা মেয়ের সামনে এসব বলতে লজ্জা করে না তোর? হাদিব বলল, তোরা কি মেয়ে নাকি? মেয়েদের মতো দেখতে এক ধরনের বিরল প্রজাতির প্রাণী তোরা একদিন ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাবে দেখিস। রাহা বলল, যা ভাগ এখান থেকে। হাদিব বলল, আচ্ছা তোরা খাবার অর্ডার কর, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এই বলে হাদিদ চলে গেলে রাহা আমাকে বলল, ইসমা চল আজকে হাদিদের সাথে একটা প্রাঙ্ক করি। আমি বললাম, কিরকম প্রাঙ্ক? রাহা বলল, হাদিদ তো ভিতর ডিম, ভূতের কথা শুনলে কান চেপে ধরে, আজকে কি ভূতের সামনাসামনি করব। আমি বললাম, আইডিয়াটা কিন্তু ভালো, কিন্তু এই দিন দুপুরে ভূত কোথায় পাবো? রাহা নিজের চুলগুলো এলোমেলো করে ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে মেকআপ করে পুরো চেহারা সাদা করে একদম ইংলিশ হরর মুভির ভূতের মতো সাজলো। আমি তো দেখে পুরাই অবাক। রাহাকে সত্যি সত্যি অতৃপ্ত আত্মার মতো লাগছে। রাহা বলল, হাদিদ এখনো ওয়াশরুমে, চল ওকে ভূতের দর্শন করে আসি। এদিকে দেখা গেল হাদিদ এখনো ওয়াশরুমে যায়নি। পেছনে দাঁড়িয়ে লুকিয়ে হিসমা রাহার পুরো প্ল্যান শুনে হাসতে হাসতে বলল, আয় আমাকে ভয় দেখাতে, আজকে ভূতকে আমি পানিতে চুবিয়ে মারবো। এই বলে হাদিদ তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গিয়ে রাহা আর হিসামের জন্য অপেক্ষা করতে লাগলো। হাদিদ বেসিনের সামনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে হাসছিল আর ভাবছিল কিভাবে রাহাকে ধরে উদুম কেলানো যায়। তখনই আয়নার ভেতর থেকে টুকটুক করে শব্দ হলো 2বার। হাদিদ একটু চমকে গিয়ে আয়নার দিকে তাকালো, কিন্তু শব্দের উৎস খুঁজে পেল না। এরপর হঠাৎ করেই ওয়াশরুমের লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করলো। হাদিদ ভাবলে এগুলো নিশ্চয়ই হিসমা আর রাহা করছে, তাকে ভয় দেখানোর জন্যই।
তাই হাদিদ একটু হেঁটে সামনে চলে গেল, কিন্তু দেখা গেল আয়নার ভেতর থেকে হাদিদের প্রতিবিম্ব এখনো ঠায় দাঁড়িয়ে আছে। এটা হাদিদ খেয়াল করলো না। হাদিদ একটু হেসে বলল, রাহা, আমি জানি এটা তুই করতেছস, ভয় দেখানোর বাদ দিয়ে আমার সামনে আয়। হঠাৎ হাদিদের পেছনে একটা হাসপাতালের সাদা পোশাক পরা মহিলা এলোমেলো চুলে এসে দাঁড়ালো, চুল দিয়ে তার মুখ ঢাকা। হাদিদ বুঝতে পারলো পেছনে কেউ আছে। সাথে সাথে তাকিয়ে দেখলো কেউ একজন দাঁড়িয়ে আছে। হাদিদ ভাবলো এটা হয়তো রাহা, কিন্তু রাহা ভেতরে আসলো কখন? হাদিদ তো ওয়াশরুমের দরজার দিকে নজর রেখেছিল। তবু হাদিদ বিষয়টাকে পাত্তা না দিয়ে বলল, রাহা, আমি জানি এটা তুই, আর এটা ছেলেদের ওয়াশরুম, কেউ দেখলে খারাপ ভাববে। এটা শুনে মহিলাটা কেমন যেন গুঙ্গানির মতো শব্দ করতে লাগলো। হাদিদ বলল, কি হয়েছে? খাবার হজম হয়নি? দেখ, তোরা যে আমাকে ভয় দেখানোর প্ল্যান করেছিস সেটা আমি জানি। এখন তোর এই বিচ্ছিরি মেকআপ ধুয়ে বাইরে আয়, আমি যাচ্ছি। কাল আমাদের সৈয়দপুর যেতে হবে, কেউ দেখার আগেই চলে আয়। এই বলে হাদিদ বের হয়ে গেল ওয়াশরুম থেকে। মহিলাটা ধীরে ধীরে ধোয়ার মতো হয়ে আয়নার মাঝে ঢুকে গেল। হাদিদ ক্যান্টিনে ফিরে এসে থমকে দাঁড়িয়ে গেল। একটা বাচ্চা মেয়েকে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে লোকজন। লোকটার মাথায় একটা শীতের টুপি, আর গায়ে একটা ময়লা জীর্ণশীর্ণ চাদর পেঁচানো। অথচ এখন গ্রীষ্মের তীব্র গরমে মানুষ পাগল প্রায়। বাচ্চা মেয়েটা মন্ত্রমুগ্ধের মতো তার সাথে হেঁটে যাচ্ছে। মনে হচ্ছে যেন মেয়েটাকে কিছু একটা বশ করে রেখেছে। মেয়েটার বয়স আনুমানিক 7 থেকে 8 বছর হবে। হাঁটতে হাঁটতে লোকটা মেয়েটাকে নিয়ে জঙ্গলের অনেক গভীর একটা পরিত্যক্ত গ্রামের মাঝে চলে আসলো। এখানকার বাড়িঘরগুলো ছনের তৈরি, অনেক পুরনো। মানুষগুলো খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর। সবার চেহারার মাঝে একটা হিংস্র মনোভাব লক্ষ্য করা যায়। তবে গ্রামে কোনো বাচ্চা নেই, সবার বয়সই 60-80। ওই লোকটা বাচ্চা মেয়েটাকে নিয়ে গ্রামে আসার পর সবাই বাচ্চাটার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসছে। শিকারী যেমন শিকার সামনে দেখে খুশি হয়, তেমনি এই গ্রামের মানুষগুলোর চেহারায় এক অতৃপ্ত পিপাসা জেগে উঠেছে বাচ্চা মেয়েটাকে দেখে। এক এক করে সবাই ওই লোকটা আর মেয়েটার পিছনে হাঁটতে লাগলো, আর সবাই একসাথে অদ্ভুত একটা মন্ত্র পড়তে লাগলো গুনগুন করে। তখন সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছে। তারা সবাই একটা জায়গায় গিয়ে সমবেত হলো। চারিদিকে আগুনের মশাল জ্বালানো। গ্রামের সব মানুষ সেখানে গিয়ে গোলাকার হয়ে বসে পড়ল। বাচ্চা মেয়েটা নিজে নিজেই গিয়ে তাদের ঠিক মাঝখানে শুয়ে পড়ল। শীতের টুপি পরা লোকটা মেয়েটার মাথার কাছে বসে হাতে একটা ধারালো ছুরি নিয়ে সেটাতে চুমু খেল। তারপর অদ্ভুত অঙ্গভঙ্গি করে কিছু মন্ত্র পড়তে লাগলো। গ্রামের সবাই অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে বাচ্চা মেয়েটার দিকে। ওই লোকটা মন্ত্র পড়া শেষে মেয়েটার চোখ থেকে কালো কাপড়টা খুলে দিল। এবার মেয়েটা প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে সেখান থেকে উঠে যেতে চাইল, কিন্তু চারজন এসে মেয়েটাকে শক্ত করে ধরে আবার সেখানে শুইয়ে দিল। মেয়েটা কান্না করতে করতে বলল, আমি আমার মায়ের কাছে যাব, আমার খুব ভয় করছে, আপনারা কারা? সেখানে থাকা সবাই অট্ট হাসিতে মেতে উঠল। মেয়েটার কাকুতি মিনতি যেন তাদেরকে এক পৈশাচিক আনন্দ দিচ্ছে। হঠাৎই লোকটা ছুরি দিয়ে মেয়েটার গলা কেটে ফেলল। সাথে সাথে সবাই চুপ হয়ে গেল। মেয়েটার কাকুতি মিনতিও বন্ধ হয়ে গেল এক নিমিষেই। একটা বৃদ্ধ লোক এগিয়ে এসে হাত পাতল সামনে। শীতের টুপি পরা লোকটা মেয়েটার দেহ থেকে মাথাটা আলাদা করে বৃদ্ধ লোকটার হাতে তুলে দিল। বৃদ্ধ কাটা মাথা নিয়ে হাঁটতে হাঁটতে একটা পরিত্যক্ত কুঁড়ে ঘরের সামনে নিয়ে রাখল। কিছুক্ষণ পর আচমকা এক ভয়ঙ্কররূপী বৃদ্ধা মহিলা কুঁড়ে ঘর থেকে বের হয়ে মাথাটা নিয়ে আবার ঘরের ভেতরে ঢুকে গেল। একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে ধরফর করে ঘুম থেকে উঠে গেলাম। স্বপ্নটা ছিল একটা বাচ্চা মেয়ে আমার কাছে বাঁচার জন্য আকুতি করছে। আমি তাকে বাঁচানোর আগেই পেছন থেকে একটা হাত এসে বাচ্চাটাকে টান দিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমি আমার রুমে। চারিদিকটা কেমন এক নিস্তব্ধতায় ছেয়ে আছে। পাশের রুম থেকে মায়ের কোরআন পড়ার শব্দ আসছে। মা সূরা জিন তেলাওয়াত করছে। কিন্তু এত সকালে মা সূরা জিন কেন তেলাওয়াত করছে? বিষয়টা বোঝার জন্য আমি ধীরে ধীরে উঠে মায়ের রুমের দিকে এগিয়ে গেলাম। হঠাৎ করেই কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল। আমি মায়ের রুমে গিয়ে দেখলাম মা এখনো ঘুমিয়ে আছে। তাহলে এতক্ষণ কোরআন তেলাওয়াত করছিল কে? বিষয়টা মনের ভুল ভেবে আমি উল্টো ঘুরে যখন মায়ের রুম থেকে বের হতে যাব, তখনই বিভৎস চেহারার এক বৃদ্ধা মহিলা এসে আমার মুখ চেপে ধরল সামনে থেকে। আমি আবার ঘুম থেকে উঠে গেলাম। মানে আমি স্বপ্নের মাঝেই ঘুম থেকে উঠে আবার স্বপ্ন দেখেছি। এবার আমি সত্যি ঘুম থেকে উঠেছি কিনা সেটা চেক করার জন্য নিজের গালে জোরে একটা থাপ্পড় দিলাম। অনেক ব্যথা পেয়ে বুঝলাম সত্যি এবার ঘুম ভেঙেছে আমার। আবার আমার কানে ভেসে আসলো মায়ের কণ্ঠে কোরআন তেলাওয়াত, কিন্তু এবার মা সূরা ইয়াসিন তেলাওয়াত করছিল। আমার মায়ের কোরআন তেলাওয়াত ছিল খুবই সুন্দর এবং শ্রুতিমধুর। মায়ের বাবা মানে আমার নানা ছিল বড় একজন আলেম। আমার নানার কাছ থেকে মা এত সুন্দর করে তেলাওয়াত শিখেছে। আমি উঠে ধীর পায়ে মায়ের রুমের দিকে এগিয়ে গেলাম। এটাও কি আমার স্বপ্ন নাকি সত্যি? গিয়ে দেখলাম মা জানালার পাশে বসে কোরআন তেলাওয়াত করছে এক মনে। এবার একটু শান্ত হয়ে আমি চুপ করে গিয়ে মায়ের পাশে বসলাম। মা আমাকে দেখে তেলাওয়াত শেষ করে কোরআন মজিদ বন্ধ করে তাতে চুমু খেয়ে তাকের ওপর রেখে বলল, কি
কি ব্যাপার মহারানী, আজকে তো সকালে চাঁদ মুখখানার দর্শন পেলাম যে? আমি বললাম, আমি আবার সেই স্বপ্নটা দেখেছি মা। একটা বাচ্চা, একটা ভয়ঙ্কর দেখতে বৃদ্ধা মহিলা। মা এটা শুনে একটু চিন্তিত হয়ে বলল, ওসব কিছু না, স্বপ্ন তো স্বপ্নই। বাস্তব দুনিয়ার সাথে স্বপ্নের দুনিয়ার কোনো যোগসূত্র নেই, এসব চিন্তা করিস না। আমি বললাম, কিন্তু মা, ছোটবেলা থেকে এই একই স্বপ্ন বারবার দেখা কোনো স্বাভাবিক বিষয় নয়। আমার কেন জানি মনে হয় তুমি আমার থেকে কিছু একটা লুকিয়ে রেখেছ, কিছু তো গোপন করেছ যেটা আমাকে ভাবাতে বাধ্য করে। মা আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, মানুষের মাথার মস্তিষ্কের ওজন মাত্র 14 গ্রাম হয়ে থাকে। এই 14 গ্রামের মস্তিষ্ক প্রতিদিন 6000 চিন্তাধারা তৈরি করার ক্ষমতা রাখে। তার মাঝে সেভ করে রাখতে পারে মাত্র 10%। বাকি 90% চিন্তা অটোমেটিক মস্তিষ্ক ডিলিট করে দেয়। আর ওই সেভ করে রাখা 10% চিন্তাই মানুষকে ভালো থাকতে দেয় না। কিন্তু মানুষ চাইলে ওই 10% চিন্তা নিজে থেকে ডিলিট করতে পারে হাসি খুশি থাকার মাধ্যমে। সেটা সবাই পারে না। আমি চাই তুই সব চিন্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখ। যখনই কোনো খারাপ চিন্তা তোর মাথায় ঝেঁকে বসবে, এখন তোর মা বেঁচে আছে, আর তোর মা বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি সে হতে দিবে না। এত সুন্দর করে বুঝিয়ে আমার কপালে একটা চুমু দিয়ে মা কিচেনে চলে গেল নাস্তা বানাতে। মাঝে মাঝে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে, কারণ এমন একজন মা পেয়েছি আমি। আমার নাম হিসমা। আমি জার্নালিজম বা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছি। আমার অনেক ইচ্ছে সাংবাদিক হয়ে মানুষের সামনে সমাজের কালো সত্যগুলো তুলে ধরা। আমাদের এই বাইরের চোখে দেখা সুন্দর সমাজের মুখোশের আড়ালে এমন কিছু সত্য ধামাচাপা পড়ে যায় যা আমরা খালি চোখে দেখতে পাই না। আমি সেই নির্মম সত্যগুলো মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমাদের সাথে মরিয়ম নামের একটা মেয়ে পড়তো। মেয়েটা অন্য সবার থেকে আলাদা ছিল। মরিয়মের মা বাসায় বাসায় কাজ করত, কারণ মরিয়মের বয়স যখন 5 বছর তখন তার বাবা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। সেই থেকে মরিয়ম একটু অন্যরকম স্বভাবের হয়ে গিয়েছে। কারোর সাথে মিশে না, সবসময় একা একা থাকে। আমরা সবাই ওকে ভূত বলে খ্যাপাতাম। কিন্তু একদিন হঠাৎ করেই নবনির্মিত একটা ভবনে মরিয়মের নগ্ন মৃতদেহ পাওয়া যায়। পোস্টমর্টেমে জানা যায় প্রথমে ধর্ষণ করার পর খুন করা হয়েছে মরিয়মকে। সবাই জানতো এটা কে করেছে, কিন্তু এমপির ভয়ে সেদিন কেউ মুখ খুলেনি। এমপির বখাটে ছেলে বাবুল মরিয়মের পেছনে অনেকদিন থেকেই ছিল। মরিয়মরা গরিব হওয়ায় সেদিনের বিচার পায়নি। পুলিশ এবং মিডিয়াকে টাকা দিয়ে সেদিন চুপ করে দেয়া হয়েছিল। সেদিন থেকে আমি শপথ করেছিলাম সাংবাদিক হয়ে এসব ভালো মানুষের মুখোশ পরা অমানুষগুলোর আসল চেহারা ফাঁস করে দিব আমি। মা ডাক দিয়ে বলল, ইসমা, তুই এখনো রেডি হস নাই কেন? আজকে না তোর পরীক্ষা আছে একটা? টেবিলে নাস্তা রাখা আছে, খেয়ে নে, আমি ওয়াশরুমে ঢুকছি। মায়ের ডাক শুনে আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর